হ্যালো, গুড ইভিনিং সবাইকে। পড়াশোনা আশা করি ঠিকঠাক ভাবে হচ্ছে এবং আর তো খুব বেশি দেরি নেই আমাদের নিট পরীক্ষার। তো আমি অলরেডি ক্লাস 11 এর যে ইম্পর্টেন্ট টপিক গুলো ছিল সেগুলো কভার আপ করে দিয়েছি। আর ক্লাস 12 এর যে ইম্পর্টেন্ট টপিক আছে আমি কালকে কিছুটা কভার করেছি, মানে আগের দিন কিছুটা কভার করা হয়ে গেছে। আর আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। ঠিক আছে? তবে শুরু করা যাক। আমাদের যে আজকে মোটিভেশন লাইন আছে সেখানে আছে, the syllabus is vast but so is your potential. Don't chase perfection, chase progress every single day. সিলেবাস যদি অনেক বেশি হয় তা সত্ত্বেও যদি আমাদের ঠিক মতন প্রপার আমরা স্ট্র্যাটেজি মেনটেন করে আমাদের যদি পোটেনশিয়াল থাকে, আমাদের করার ক্ষমতা থাকে, সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা ঠিকঠাক ভাবে পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের প্রগ্রেসটা কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে একদিন পুরো কমপ্লিট হয়ে যাবে এবং আমরা যেটা অ্যাচিভ করতে চাইছি সেটা কিন্তু আমরা অ্যাচিভ করে নিতে পারবো। আর আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা ফ্রি পিডিএফ যদি অ্যাভেল করতে হয় তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখানে তোমরা একটা হাই পাঠিয়ে দেবে, তাহলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। তাছাড়া আমি এই পিডিএফ গুলো কিন্তু অ্যানোটেশন সমেতই আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবো, মানে টেলিগ্রাম যে চ্যানেল আছে আমাদের সেখানেও দেবো। তো ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেখান থেকেও কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো। আর তার সাথে কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি ডেইলি তোমাদের জন্য কুইজ রাখছি, যেটা কিন্তু এবারে নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু চটপট জয়েন করে যাও আর কুইজ গুলো কিন্তু অ্যাটেন্ড করো, যেগুলো কিন্তু খুব বেনিফিশিয়াল তোমাদের জন্য। ওকে, বেশ। আমি এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এর কথা বলেছি। আমি জুলজিতে আমার ব্যাচেলার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার কারেন্টলি আমি কাজ করছি। আর অ্যাজ আ প্রাইভেট টিউটর আমি আগে কাজ করেছি। সেভারাল ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করেছি বেসড অন আমি যে রিসার্চ গুলো করেছি তার উপরে। আচ্ছা, তো এখানে আমাদের যে কিউআর কোডটা দেওয়া আছে, আমাদের অ্যাপের কিউআর কোড এখানে দেওয়া রয়েছে, যেটাকে স্ক্যান করে কিন্তু তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো, যেখানে কিন্তু আমরা কমপ্লিটলি তোমাদের নিট আর জেইই এর প্রিপারেশন নেওয়াবো। ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তাছাড়া কিন্তু তোমরা ওখানে ফ্রিতে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো, আর তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালসও আমরা তৈরি করতে শুরু করে দিয়েছি। তো চটপট কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। আচ্ছা, যে ব্যাচটার কথা বলছিলাম পেইড ব্যাচ, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যেটা তোমরা যদি এই কুপন কোডটা আছে, কুপন কোডটা ইউজ করো তাহলে কিন্তু 10 মান্থের জন্য তোমরা 1599 এ এই সাবস্ক্রিপশনটা অ্যাভেল করতে পারবে, যেখানে আমরা যতজন ফ্যাকাল্টিজ রয়েছি ততজন কিন্তু প্রপার গাইডেন্স তোমাদেরকে প্রোভাইড করবে। তোমাদের ঠিক জেইই এবং নিটে যেরকম কোয়েশ্চেন আসে সেইভাবেই তোমাদেরকে প্রিপারেশন নেওয়ানো হবে। তোমাদের কমপ্লিট সিলেবাস কমপ্লিশন করার দায়িত্ব, তোমাদের রিভিশন করানোর দায়িত্ব, তোমাদেরকে কোয়েশ্চেন প্র্যাকটিস করানোর দায়িত্ব, প্লাস পরীক্ষায় দিতে গেলে যে সমস্ত স্ট্র্যাটেজি ফলো করতে হয় সেই সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু তোমাদেরকে গাইড করার দায়িত্ব কিন্তু আমাদের। তোমাদের জন্য থাকবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, প্লাস তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডাউটস থাকে, তোমরা পার্সোনালি আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে। তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, মক টেস্ট থাকবে, হ্যাঁ। আর তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালসও কিন্তু অ্যাভেলেবল থাকবে। তো চটপট কিন্তু জয়েন হয়ে যাও, যারা কিন্তু একদম ডিটারমাইন্ড স্টুডেন্ট আছো যে এবারে আমাদেরকে নিট ক্র্যাক করতেই হবে বা জয়েন ক্র্যাক করতেই হবে, তারা কিন্তু একদম চোখ বন্ধ করে আমাদের ব্যাচে জয়েন করে যাও। বেশ, এবার পড়াটা শুরু করা যাক। তো ডেফিনেশন অফ হেলথ, হেলথ বলতে কি বোঝায়? তো হেলথ মানে এমন নয় যে আমার শরীরে কোনো রোগ নেই তার মানে আমি হেলদি আছি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। যখন আমাদের শরীর ঠিক থাকবে, যখন আমাদের মন ঠিক থাকবে, যখন আমরা আশেপাশে সোসাইটিতে যারা যারা আছে তাদের সাথে ভালো রকম বিহেভ করতে পারবো, ভালো করে মিশতে পারবো, এই কমপ্লিট জিনিসটাকে কিন্তু একসাথে আমরা বলতে পারবো যে প্রপার হেলথ রয়েছে, মানে সে হেলদি। শুধুমাত্র তার শরীর ঠিক আছে, মন ঠিক নেই, আশেপাশে কারোর সাথে কথা বলছে না, তখন কিন্তু তাকে আমরা হেলদি বলবো না। কারণ শরীর খারাপ থাকলে মনও খারাপ হতে পারে, আমরা বাইরে বেরোনো বন্ধ করে দিতে পারি। প্লাস যদি আমাদের মন খারাপ থাকে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের শরীর খারাপ হতে পারে। তো সবটাই কিন্তু ইন্টারকানেক্টেড। তো আমাদের ফিজিক্যাল স্টেট বলো, আমাদের মেন্টাল স্টেট বলো, সবটা যদি প্রপারলি মেনটেন্ড হয়, সবটা যদি ঠিকঠাক থাকে, তখন কিন্তু আমরা তাকে একটা হেলদি পার্সন বলবো। তো সেই হেলথটা কিভাবে মেনটেন করা যায় না, আমরা যদি একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করি, স্টুডেন্ট লাইফে কিন্তু অ্যাকচুয়ালি পসিবল হয় না। চিপস খাওয়া, আইসক্রিম খাওয়া, এগুলো তো রয়েইছে। আর হাইজিন মেনটেন করা, এটাও স্টুডেন্ট লাইফে আশা করি খুব একটা হয় না, কারণ স্কুল থেকে এলাম, হাত পা না ধুয়ে খাটের ওপর উঠে পড়লাম। এই বদ্ধ অভ্যাসগুলো অনেকের মধ্যেই রয়েছে। তো এগুলো কিন্তু একদম করা উচিত নয়। তার সাথে রেগুলার এক্সারসাইজ করা,
আমাদের যখন যে টাইমে যে ভ্যাকসিনটা নেওয়া দরকার সেই ভ্যাকসিনটা নেওয়া, তার সাথে যে পাবলিক হেলথের জন্য যে অ্যাওয়ারনেস সেটা কিন্তু নিজেরও জ্ঞানটা রাখা দরকার এবং আমাদের আশেপাশের মানুষকেও সেই জ্ঞানটা দেওয়া দরকার যাতে তারা প্রপার হাইজিন মেনটেন করে। তাহলে এইগুলো করলে কিন্তু আমাদের ডিজিজ হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। আচ্ছা, এবার ডিজিজ কিন্তু দুটো টাইপের হতে পারে, একটা ইনফেকশিয়াস, নন ইনফেকশিয়াস। ইনফেকশিয়াস ডিজিজ কাকে বলবো? যখন ডিজিজটা একটা পার্সন থেকে অন্য পার্সনের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে আমরা বলবো হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ। যেরকম টাইফয়েড বলো, ম্যালেরিয়া বলো, এইগুলো কিন্তু ইনফেকশিয়াস। এগুলো কিন্তু একজন থেকে বাকি তার আশেপাশে যারা আছে তাদের মধ্যে কিন্তু স্প্রেড হয়ে যেতে পারে। আর নন ইনফেকশিয়াস কি? যেগুলো একটা পার্সন থেকে অন্য পার্সনে ট্রান্সমিটেড হয় না, যেরকম ধরো ক্যান্সার। যাদের ক্যান্সার আছে তাদের আশেপাশে যদি থাকা হয় তাহলে আশেপাশের মানুষেরও কি ক্যান্সার হয়ে যায়? না তো। বিভিন্ন রকমের জেনেটিক ডিসঅর্ডার, যেগুলো আমি আগের দিনে ক্লাসে বলেছি, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এগুলো কি একটা মানুষের থেকে অন্য মানুষের ট্রান্সফার হয়? হয় না তো। তাহলে এটা হচ্ছে নন কমিউনিকেবল, একটা মানুষের মধ্যেই কিন্তু থাকে, যার ডিজিজ হচ্ছে তার মধ্যেই কিন্তু থাকবে। তাহলে কজ কি কি? না জেনেটিক ডিফেক্টের জন্য হতে পারে, যেগুলো নন ইনফেকশিয়াস। আর ইনফেকশিয়াস আর পুয়ার লাইফস্টাইলের জন্য কিন্তু হতে পারে, যেরকম হাইজিন মেনটেনেন্সের কথাটা আমি বললাম। আচ্ছা, এবার আসছি বিভিন্ন রকম মোড অফ ট্রান্সমিশন, মানে কি করে একটা পার্সন থেকে অন্য পার্সনে ট্রান্সমিটেড হতে পারে এবং কাদের কাদের থেকে কিন্তু ডিজিজ গুলো হতে পারে। যেরকম ব্যাকটেরিয়া থেকে ডিজিজ হতে পারে, ভাইরাল ডিজিজ হতে পারে, প্রোটোজোয়ান ইনফেকশন হলে ডিজিজ হতে পারে, কোনো হেলমেট যদি আমাদের বডিতে ইন্টার করে তখন কিন্তু ডিজিজ হতে পারে। তো যখন এয়ার এর থ্রু দিয়ে আমাদের ট্রান্সমিটেড হচ্ছে ডিজিজটা, সেটাকে আমরা বলবো হচ্ছে এয়ার, মানে এটা তখন মোড অফ ট্রান্সমিশনটা হয়ে যাচ্ছে আমাদের এয়ার। কি কি ডিজিজ হয়? না নিউমোনিয়া, ডিপথেরিয়া, কমন কোল্ড, স্মল পক্স, এগুলো দেখবে। কমন কোল্ডে কি হয় যে আশেপাশে যদি কারো ঠান্ডা লেগে থাকে, তার আশেপাশে যদি বেশিক্ষণ থাকা হয় তাহলে কিন্তু যারা আছে আশেপাশে তাদের মধ্যেও কিন্তু ঠান্ডা লেগে যায়। এটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায়। কেন দেখা যাচ্ছে? কারণ যখন হাঁচছে বা কাশছে তখন কি হচ্ছে, সেই ভাইরাস গুলো কিন্তু আমাদের এয়ার এর থ্রু দিয়ে সামনে যে মানুষগুলো আছে, পাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যে কিন্তু ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে, দিয়ে তাদের শরীরে রোগ তৈরি করছে। তারপর আসছে হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট। ডাইরেক্ট কন্ট্যাক্ট দিয়ে কোন কোন রোগ হয়? না টিটেনাস আর স্মল পক্স। ঠিক আছে। তো স্মল পক্স এয়ারের থ্রু দিয়েও ট্রান্সমিটেড হতে পারে, ডাইরেক্ট কন্ট্যাক্টের থ্রু দিয়েও ট্রান্সমিটেড হতে পারে। তারপর হচ্ছে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। বাইরে থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে খাচ্ছি, দোকানে যে ফ্রুট জুস গুলো আছে সেখান থেকে ফ্রুট জুস কিনে খাচ্ছি, হ্যাঁ আখের রস খাচ্ছি, ফুচকা খাচ্ছি, মোমো খাচ্ছি। তো এগুলোর দোকানগুলোতে যে কতটা হাইজিন মেনটেন হয় আমরা তো দেখি না। তো সেগুলো থেকেও কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগ হতে পারে, যেরকম হচ্ছে আমাদের টাইফয়েড, ডিসেন্ট্রি, পোলিও, অ্যামিবিয়াসিস, অ্যাসকেরিয়াসিস, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম খাবার থেকে বা জল থেকে যেগুলো আনহাইজেনিক সেখান থেকে কিন্তু হতে পারে। তারপর হচ্ছে ইনসেক্ট ভেক্টর বা ভেক্টর বোন। ভেক্টর মানে হচ্ছে যে ডিজিজটা ট্রান্সমিট করছে, ব্যাকটেরিয়া বা ভাইরাস কিন্তু ভেক্টর নয়, ওদের জন্য কিন্তু আমাদের ডিজিজটা হচ্ছে, ওরা পজিটিভ এজেন্ট। ঠিক আছে, ওদের জন্য হচ্ছে। কিন্তু যারা রোগটা বহন করে নিয়ে যাচ্ছে, যেরকম ম্যালেরিয়া বলো, ডেঙ্গি বলো, এগুলো হয় হচ্ছে আমাদের মশা কামড়ালে। তাহলে মশা কি করছে? ওই ভাইরাসটাকে বা ব্যাকটেরিয়াটাকে কিন্তু ও ক্যারি করে নিয়ে আসছে। তো যে ক্যারিয়ার হিসেবে কাজ করবে সে হচ্ছে আমাদের ভেক্টর। তো সেগুলো থেকে কি কি রোগ হয়? না প্লেগ হতে পারে, চিকেনগুনিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস, এগুলো কিন্তু আমাদের হতে পারে। আর বডি ফ্লুইডের মধ্যে কি কি পড়ছে? না সিফিলিস, এইডস, ট্রাইকোমোনিয়াসিস, এগুলো কিন্তু বডি ফ্লুইড যদি ট্রান্সমিটেড হয়ে যায়। যেরকম ধরো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে আমাদের এইডস, যার যখন ইন্টারকোর্স হয়, ইন্টারকোর্সের থ্রু দিয়ে কিন্তু এইডস ট্রান্সমিটেড হতে পারে। তারপর যদি আমরা যে নিডলটা ইউজ করা হচ্ছে আমাদের ব্লাড টেস্ট করানোর জন্য, সেই নিডলটা যদি প্রপারলি মানে ডিসপোজ না করা হয়, সেই নিডলটা যদি বারবার ইউজ করা হয়, তখন কিন্তু একজনের থেকে আরেকজনের কিন্তু ডিজিজ ট্রান্সমিটেড হতে পারে। তো এগুলিকে প্রিভেন্ট কি করে করা যেতে পারে? ফার্স্ট অফ অল, যখন আশেপাশে কারো ঠান্ডা লেগে থাকবে বা এই যে নিউমোনিয়া বলো, ডিপথেরিয়া বলো, তো এয়ারবোর্ন যে ডিজিজ গুলো আছে সেগুলোর জন্য কি করতে হবে? না আমাদের মাস্ক পরে থাকতে হবে বা তাদের থেকে একটুখানি ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে। আর ডাইরেক্ট কন্ট্যাক্ট যাতে না হয়, আশেপাশে বাইরে
একটু ফাস্ট ফুড খাওয়াটা কমাতে হবে, শুনে খারাপ লাগছে কিন্তু কমাতে হবে নিজের হেলথ মেনটেন করার জন্য। আর দেখতে হবে যে প্রপারলি তারা সেই খাবারগুলো তৈরি করছে কিনা, ঠিক মতন হাইজিন মেনটেন করছে কিনা সেগুলোকে খেয়াল রাখতে হবে। তাছাড়া দেখতে হবে আশেপাশে যাতে আবর্জনা না জমে, যাতে মশা না প্রচুর প্রচুর মশা যাতে না হয়, মশারি টাঙিয়ে শুতে হবে। আর দেখতে হবে যাতে জল কোথাও না জমে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু দেখতে হবে। তাছাড়া আমাদের যে স্যানিটারি প্যাড আছে সেগুলোকে প্রপারলি ডিসপোজ করতে হবে। দেখতে হবে যেন নিডল গুলো যেগুলো ব্লাড টেস্টের জন্য ইউজ করা হচ্ছে সেগুলো যেন ডিসপোজ করা হয়, প্রত্যেকবার যেন ফ্রেশ নিডল ইউজ করা হয়, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এবার আসছি হচ্ছে কমন ইনফেকশিয়াস ডিজিজ বা তার মধ্যে আসছে হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ কোনগুলো। ব্যাকটেরিয়া কি? টাইফয়েড হচ্ছে কিসের জন্য হয় না, স্যালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়াটার জন্য। যখন স্যালমোনেল্লা টাইফি আমাদের বডিতে ইনফেক্ট করে তখন হয় হচ্ছে আমাদের টাইফয়েড। তো এটা চেক করার মানে প্রসেসটা কি না, ওয়াইডাল টেস্টের মাধ্যমে আমরা টেস্ট করে বুঝতে পারি যে তার টাইফয়েড হয়েছে কিনা। সিমটম কি? খুব জ্বর আসবে, শরীর খুব দুর্বল হয়ে যাবে, কনস্টিপেশন হতে পারে, অ্যাপিটাইট লুজ হতে পারে, হ্যাঁ, ওয়েট লস হতে পারে। তো টাইফয়েডে এরকম হয়। তো কিসের থ্রু দিয়ে ট্রান্সমিটেড হয় না, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। নিউমোনিয়া কাদের জন্য হয় না, দুজনের জন্য, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এই দুটোর জন্য কিন্তু আমাদের নিউমোনিয়া হয়। আর এর সিমটম কি না, অ্যালভিওলার ইনফেকশন। অ্যালভিওলার মধ্যে কিন্তু আমাদের ফ্লুইড জমতে শুরু করে। আমাদের ঠোঁট যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু আমাদের নেলস বলো, আমাদের ঠোঁট বলো, সেগুলো কিন্তু নীল হতে শুরু করে দেয়, ঠিক আছে? আর ইনহেলেশন বা শেয়ারিং অফ ইউটেন্সিলস মানে ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য এগুলো কিন্তু হতে পারে, বা এয়ারবোর্নের জন্য কিন্তু এটা মানে এয়ারের থ্রু দিয়েও কিন্তু এটা হতে পারে। আর কি কি ডিজিজ আছে না, ডিপথেরিয়ার কথা বললাম, প্লেগ, ডিসেন্ট্রি, এগুলো হচ্ছে আদার ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেগুলো এই আগের লিস্টটাতে কিন্তু আমি বলেছি। বেশ, এবার আসছি হচ্ছে ভাইরাল ডিজিজে। ভাইরাল ডিজিজের মধ্যে কি ছিল না, ফার্স্টে আমাদের কমন কোল্ড কার জন্য হয় না, রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস যখন আমাদের বডিতে ইনফেক্ট করে তখন আমাদের ন্যাসাল কন্ডিশন হয়, নাক টাক বন্ধ হয়ে যায়, কাশি হয়, গলা ব্যথা করে। তো তখন আমরা কি করি, গরম জল খাই, আদা ফুটিয়ে জল খাই, গার্গল করি। তো তো সেটা হয় কিসের জন্য না, রাইনো ভাইরাসের জন্য। এটা ইউজুয়ালি 5 থেকে 7 দিনের মধ্যে সেরে যায়, তাই তো? এরপর হচ্ছে এইডস। এইডস হওয়ার জন্য যে ভাইরাসটা কাজ করে সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস, যেটা কি করে না, আমাদের যে হেল্পার টি সেল আছে, টি সেল তো দু রকমের, একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল, একটা হচ্ছে হেল্পার টি সেল। তো আমাদের যে হেল্পার টি সেল আছে সেটাকে ও ইনফেক্ট করে, টি সেলকে আর কাজ করতে দেয় না। যদি কাজ না করে তাহলে আমাদের বডির যে ইমিউনিটি পাওয়ার, যে ইমিউন সিস্টেমটা রয়েছে সেটাকেও নষ্ট করে দিচ্ছে, খারাপ করে দিচ্ছে। তাহলে বডি কি হবে, আমাদের বডিতে যত বডির মধ্যে ইমিউন সিস্টেম সবসময় কাজ করছে বলে কি আমরা চট করে কিন্তু অসুস্থ হচ্ছি না। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, কত ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের নাকের থ্রু দিয়ে যাচ্ছে, কত এয়ারের থ্রু দিয়ে যাচ্ছে, সবসময় কি আমরা অসুস্থ হচ্ছি না তো? তাহলে বডির মধ্যে সবসময় কিন্তু আমাদের একটা ইমিউনিটি কাজ করছে, তাই জন্যই কিন্তু আমরা সুস্থ থাকতে পারছি, মানে ফিজিক্যালি আমরা ফিট থাকতে পারছি। তো এইচআইভি ভাইরাসটা গিয়ে কি করে না, যে টি সেল গুলো রয়েছে, হেল্পার টি সেল, সেটাকে নষ্ট করে দিচ্ছে। নষ্ট করলে কি হবে, আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাবে, তখন আমরা কিন্তু চট করে কোনো একটা ভাইরাল বা ব্যাকটেরিয়া ডিসিজের জন্য কিন্তু আমরা আক্রান্ত হয়ে যাবো, শরীর কিন্তু খুব খারাপ করে যাবে। এবার হচ্ছে প্রোটোজোয়ান ডিজিজ। প্রোটোজোয়ান ডিজিজ কোনগুলো ছিল না, ম্যালেরিয়া। ম্যালেরিয়া কে কার জন্য হয় না, প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আছে, যেটা কিন্তু হচ্ছে সব থেকে বেশি আমাদের ফেটাল। হ্যাঁ, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে সব থেকে বেশি ফেটাল। কে ট্রান্সমিট করে না, যে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো আছে, সেই ফিমেল অ্যানোফিলিস মসকিউটো কিন্তু আমাদের প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বলো, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম বলো, এদেরকে কিন্তু ট্রান্সমিটেড করে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে অ্যামিবায়োসিস। অ্যামিবায়োসিসের প্যাথোজেন কে মানে কার জন্য হয় না, এন্টামিবা হিস্টোলাইটিকা, ঠিক আছে? আর কিসের থেকে হয় না, কন্টামিনেটেড ফুড, ওয়াটার বা মাছির থেকেও কিন্তু আমাদের অ্যামিবায়োসিস হতে পারে। আচ্ছা, এবার আসছে হচ্ছে হেলমিন্থ ডিজিজ। হেলমিন্থ ডিজিজে ফার্স্টে আছে অ্যাসকেরিয়াসিস, কার জন্য হয় না, অ্যাসকারিস লুম্বিকয়েডিস, সাইন্টিফিক নেম কিন্তু এগুলো। তো কি হয় না, ইন্টেস্টাইনাল ব্লকেজ হয়, তার সাথে কিন্তু অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়, হলো। আর ফাইলারিয়াসিস হচ্ছে সেটা উচেরিরিয়া ব্যানক্রফটি,
উচেরিডিয়ার ব্যানকফটি থেকে গোদ বলি না যেটা, এটা হচ্ছে ফাইলেরিয়াসিস। তো পা কিন্তু আমাদের বডির যে লোয়ার পোর্শন রয়েছে সেই লোয়ার পোর্শনটা কিন্তু প্রচুর ফুলে যায়, একদম লিম্ফ জমে প্রচুর ফুলে যায়, একদম সে হাতির পায়ের মতন দেখতে লাগে। ওই জন্য তার সাথে শুধু পা নয়, তার সাথে কিন্তু জেনিটাল অর্গান গুলোকেও কিন্তু ও ইনফেক্ট করে। তো ওই জন্য এটাকে বলা হয় হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, ঠিক আছে। লিম্ফ্যাটিক ড্যামেজ হয়ে যায়, তো একদম পুরো সোয়েল করে যায় পুরো এরিয়াটা, ঠিক আছে। তো আমি এখানে আমাদের অ্যাসকারিস লম্বিকয়েডিস আর উচের এরিয়ার ছবিটা রেখেছি। আচ্ছা, এবার আসছি হচ্ছে ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজের মধ্যে হচ্ছে আমাদের রিংওয়ার্ম। রিংওয়ার্ম হচ্ছে দাঁত হাজা এই যে এইগুলো হয়। তো এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। তো কিসের হয়? মাইক্রোস্পোরাম, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, এদের জন্য কিন্তু আমাদের এরকম ফাঙ্গাল ডিজিজ দেখতে পাওয়া যায়। তার জন্য কিন্তু আমাদের ভিজে জামা কাপড় বা খুব ঘেমে গেছি সেই জামা কাপড় কিন্তু বেশিক্ষণ পরে থাকা উচিত নয়, ফাঙ্গাল ইনফেকশনের চান্স কিন্তু অনেক বেড়ে যায়। তার জন্য কি হয় না, ড্রাই স্কেলি স্কিন তৈরি হয়, ছাল ছাল উঠতে শুরু করে, খুব ইচিং হয়, লাল মতন জায়গাটা হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো কিন্তু যদি আমাদের জামা কাপড়ের থ্রু দিয়েও ট্রান্সমিটেড হতে পারে, বা যদি আমরা সেম টাওয়েল শেয়ার করি, সেম চিরুনি শেয়ার করি, সেখান থেকেও কিন্তু আমাদের এই ডিজিজ গুলো হতে পারে, ট্রান্সমিটেড হতে পারে। এবার আসছে হচ্ছে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলের মধ্যে। প্লাজমোডিয়াম যে আমরা বললাম ডিজিজটা ট্রান্সমিটেড হচ্ছে হিউম্যানের মধ্যে মশার থেকে, তো সেটা কিভাবে হচ্ছে? ফার্স্ট অফ অল কোনো মেল মসকিউটো কিন্তু ডিজিজ ট্রান্সমিট করে না, কারণ মেলরা কিন্তু অ্যাকচুয়ালি রক্ত খায় না। ফিমেল মসকিউটারা কিন্তু আমাদের ব্লাড সাক করে। তো প্লাজমোডিয়ামে কি হচ্ছে না, ফার্স্টে মশা যখন আমাদেরকে বাইট করছে তখন সেই মশার বাইটের থ্রু দিয়ে কিন্তু স্পোরোজয়েডস যেটা আছে, কার্সারটা কোথায় গেল, স্পোরোজয়েডস কিন্তু আমাদের বডিতে লিভারের মধ্যে চলে আসছে। লিভারের মধ্যে এসে ও কি করবে না, আমাদের যে রেড ব্লাড সেল আছে সেই রেড ব্লাড সেল গুলোকে ইনফেক্ট করবে, ও নিজেকে মাল্টিপ্লাই করবে, তারপর রাপচার করবে, দিয়ে আবার নতুন আরবিসি কে ইনফেক্ট করবে, রাপচার করে হবে কিন্তু ও নিজের সংখ্যা অনেকটা বাড়িয়ে নেয়। তারপরে কিন্তু স্পোরোজয়েডস এর পরে মেরুজয়েডস আছে, মেরুজয়েডস এর পরে কিন্তু স্টেজটা আসে হচ্ছে আমাদের গ্যামেটস। তো গ্যামেটোসাইট তৈরি হয় মেল আর ফিমেল, ঠিক আছে, দু রকম গ্যামেটোসাইট তৈরি হয়। তো তারপরে হচ্ছে মাস্কিউটার মধ্যে কিন্তু সেই গ্যামেটোসাইট গুলো যায় এবং মাস্কিউটার মধ্যে কিন্তু ফার্টিলাইজেশনটা হয়, ঠিক আছে। মাস্কিউটার মধ্যে কিন্তু আমাদের ফার্টিলাইজেশনটা হয়। তো মাস্কিউটো একটা হোস্ট আর হিউম্যান একটা হোস্ট, হিউম্যানের মধ্যে কিন্তু ও মাল্টিপ্লাই করছে, ডিভাইড করছে আর গ্যামেটস তৈরি করছে। আর মশার মধ্যে গিয়ে কি করছে না, ও ফার্টিলাইজেশন করছে, ফার্টিলাইজেশন করে তারপরে আবার নতুন করে স্পোরোজয়েড তৈরি করছে, স্পোরোজয়েড তৈরি করে আবার নতুন হিউম্যানকে কিন্তু ইনফেক্ট করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কিছু বলার আছে? না, okay। তো আমি আমাদের ব্যাচের কথাটা বললাম। তো তোমরা কিন্তু যারা একদম প্রপার মানে গাইডেন্স নিতে চাইছো তারা কিন্তু ঝটপট এটাতে এনরোল করে না, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ব্যাচটা শুরু হচ্ছে। আমরা কিন্তু একদম কমপ্লিট গাইডেন্স তোমাদেরকে প্রোভাইড করব, তাই জন্য কিন্তু তোমরা চটপট করে আমাদের এখানে এই যে দুটো নাম্বার এখানে দেখছো, যে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে কল করলে কিন্তু তোমরা অ্যাডমিশন করিয়ে নিতে পারবে। আমরা কিন্তু ব্যাচটা খুব তাড়াতাড়ি লঞ্চ করছি, তাই জন্য ফেলে রাখাটা ঠিক হবে, চটপট করে তোমরা কিন্তু জয়েন করে যাও। আচ্ছা, এবার আসছি হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি মানে হচ্ছে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের শরীরের মধ্যে রয়েছে, তো সেটা কত রকমের হয়। একটা হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি, একটা হচ্ছে আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি মানে হচ্ছে যেটা আমাদের বডির মধ্যে জন্ম থেকেই রয়েছে, ঠিক আছে। তো ইনেট ইমিউনিটির মধ্যে কি কি পড়ছে না, ফিজিক্যাল ব্যারিয়ার যেটা আমাদের স্কিন বা মিউকাস বলো, সেটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে সেখান থেকে কিন্তু তাদেরকে অনেকটা অংশ কিন্তু বডিতে এন্টার হওয়ার থেকে আটকে দেয়। তারপরে আসছে হচ্ছে ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যালের মধ্যে কি কি পড়ছে না, আমাদের স্টমাকের মধ্যে যে এইচসিএল আছে, আমরা যদি কন্টামিনেটেড কোনো খাবার খাই সেটার মধ্যে কিন্তু যে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে বা ভাইরাস রয়েছে, তারা কিন্তু এইচসিএল এর অ্যাসিডিক এনভায়রনমেন্টের জন্য কিন্তু অনেক ব্যাকটেরিয়া বা ভাইরাস নষ্ট হয়ে যায়। তার সাথে আমাদের যে টিয়ার্স রয়েছে বা স্যালাইভা রয়েছে, এগুলো কিন্তু আমাদের অ্যাজ আ ডিফেন্স মেকানিজম হিসেবে বডিতে কাজ করে।
সেলুলার মেকানিজম কি না, নিউট্রোফিল, মোনোসাইট, ম্যাক্রোফাজ, এনকে সেল এরা কি করে, সামনে যাকে দেখতে পাবে ফরেন পার্টিকেল, সেটা ভাইরাস ও ব্যাকটেরিয়া, ধরাধর দৌড়বে আর মারবে। ঠিক আছে, এদের কাজ হচ্ছে সেটা। আর সাইটোকাইন মানে, সাইটোকাইনের মধ্যে কি পড়ছে না, ইন্টারফেরন্স। ইন্টারফেরন্স হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল। একটা সেল যদি ভাইরাস ইনফেক্টেড হয়ে যায়, ও তখন কি করে, আশেপাশের সেলকে সিগন্যাল দেয় যে আমার ভাইরাস ইনফেকশন হয়েছে। তো ইন্টারফেরনের থ্রু দিয়ে কিন্তু ওই সিগন্যালটা দেয়, আর সেটা যদি স্প্রেড না হয় পাশাপাশি সেলে, সেটা কিন্তু আটকায়। তো আমাদের বডির মধ্যে ইননেট ইমিউনিটি থাকে বলেই কিন্তু আমরা এত কম অসুস্থ হই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খুব বড় একটা ইমিউন সিস্টেম মানে ডিফেন্স মেকানিজম হিসাবে আমাদের বডিতে কাজ করছে। এবার যখন ইননেট ইমিউনিটি কাজ করতে পারলো না, বা পুরো যত ভাইরাস বা ব্যাকটেরিয়া এসেছিল তার মধ্যে ম্যাক্সিমামটাকে ড্যামেজ করতে পারলো, কিছু হয়তো শরীরের ভেতরে এন্টার করে গেল, এবার কি হবে, তখন আসবে হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে কিন্তু দু রকম সেল পড়ে। আমি ব্লাডের সেল টাইপ পড়ানোর সময় বলেছিলাম, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের মেন কাজ হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করা। তো বি লিম্ফোসাইট যখন দেখে যে কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া এসেছে, তখন কিন্তু ও দুই রকম সেল তৈরি করে, একটা হচ্ছে প্লাজমা সেল আর একটা হচ্ছে মেমোরি সেল। এই যে প্লাজমা সেলগুলো রয়েছে, সেই প্লাজমা সেলগুলো কিন্তু এই যে অ্যান্টিবডি রয়েছে, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন জি, অ্যান্টিজেন ডিও আছে, এখানে লেখা নেই, অ্যান্টিজেন ডি আমি এখানে লিখে দিই। তো অ্যান্টিজেন এ হচ্ছে আমাদের যে মিল্কের মধ্যে, মাদারের যে প্রেগনেন্ট মহিলার যে মিল্ক আছে সেখান থেকে কিন্তু বাচ্চার মধ্যে যায়, যাতে ইমিউনিটিটা তাদের বজায় থাকে। অ্যান্টিজেন ডি কিন্তু প্লাসেন্টা থ্রু দিয়ে বেবির মধ্যে যায়। তারপর অ্যান্টিজেন এম যেটা, সেটা অনেকটা আমাদের স্নোফ্লেক্স এর মতন দেখতে হয়, ও কিন্তু অনেকটা বড় সড়ো হয়, ও কিন্তু একসাথে অনেকগুলো প্যাথোজেনকে একসাথে রিকগনাইজ করতে পারে। তার সাথে হচ্ছে অ্যান্টিজেন ই, যেটা কিন্তু আমাদের যখন অ্যালার্জি রিয়াকশন হয় তখন কিন্তু অ্যান্টিজেনই আমাদের বডির মধ্যে কাজ করে। তো কি বললাম, বি সেল দু রকম সেল তৈরি করে যখন দেখে যে প্যাথোজেন ইনভেড হয়েছে, একটা হচ্ছে প্লাজমা সেল, একটা হচ্ছে আমাদের মেমোরি সেল। মেমোরি সেলটা কিসে কাজ করে না, আমার আজকে বডিতে কোনো একটা ভাইরাস এলো, বি সেল কি করলো না, সেটাকে মেমোরাইজ করে রেখে দিল, যে প্রথম যখন আসছে তখন তাকে চিনতে জানতে তার এগেনস্টে কাজ করতে অনেকটা সময় লাগবে। যদি তাকে চিনে জেনে মেমোরিটা রেখে দেয়, তাহলে পরের বার যদি আবার সেই ভাইরাসটা আসে বা ব্যাকটেরিয়াটা আসে, ও তখন চট করে কাজ করতে পারবে, তখন আর কিন্তু অত সময় ওদের লাগবে না। তাই জন্য কিন্তু বি সেল কি করে, মেমোরি সেল তৈরি করে রেখে দেয়। আরেকটা হচ্ছে সেল মেডিয়েট। সেল মেডিয়েটেড মানে হচ্ছে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়াটা সেলের ভেতর ঢুকে যায়, বি সেল কিন্তু সেলের ভেতর ঢুকে গিয়ে মারতে পারে না, কিন্তু টি সেলের কিন্তু সেই ক্ষমতাটা রয়েছে, ও কিন্তু যে সেলের মধ্যে ঢুকবে সেই সেলটাকে নষ্ট করে দেবে। ঠিক আছে, আর টি সেল ইনভলভমেন্ট কোথায় দেখতে পাওয়া যায় না, ইনভলভ ইন গ্রাফট রিজেকশন, অর্গান ট্রান্সপ্লান্টেশন। এইটা একটা সমস্যা হয় যখন একটা মানুষের ধরো কিডনি ফেল হয়েছে বা অন্য কারোর কাছ থেকে কিডনি নিতে হবে, তখন দেখতে হয় যে যার কাছ থেকে কিডনি নিচ্ছে বা কোনো একটা অর্গান ট্রান্সপ্লান্টেড হচ্ছে, তার সাথে ফার্স্ট অফ অল ব্লাড গ্রুপ ম্যাচ করতে হবে, আরএইচ গ্রুপ ম্যাচ করতে হবে। তার সাথে কিন্তু আরো অনেক ফ্যাক্টর থাকে, আমাদের এমএইচসি যে এমএইচসি মলিকিউল রয়েছে সেগুলোকেও ম্যাচ করাতে হয়। তো এরকম অনেক ফ্যাক্টর রয়েছে, তবেই কিন্তু আমাদের বডি সেটাকে অ্যাকসেপ্ট করবে। যদি দেখে যে কোনো রকম গন্ডগোল রয়েছে, কোনো রকম বডির সাথে মিল পাচ্ছে না, বডিতে যেরকম আমাদের ইন জেনারেল যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর সাথে মিল পাচ্ছে না, তখনই কিন্তু আমাদের টি সেল সেটাকে ফরেন হিসেবে রেকগনাইজ করবে এবং গিয়ে কিন্তু সেই অর্গানটাকে নষ্ট করে দেবে। ঠিক আছে, তো ওই জন্য যখন অর্গান ট্রান্সপ্লান্ট করা হয় তখন কিন্তু ইমিউনো সাপ্রেসেন্টস দেওয়া হয়, যাতে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু প্রপার ওয়েতে যাতে কাজ না করতে পারে, অর্গান ট্রান্সপ্লান্ট হওয়ার পরে যাতে রিজেক্ট না করতে পারে, তার জন্য কিন্তু ইমিউনো সাপ্রেসেন্টস দেওয়া হয়। যদি একটা টাইম পরে বডিকে রেকগনাইজ করে নিল তো ভালো, না হলে কি হয় না, তাকে কিন্তু সারা জীবন ওরকম ইমিউনো সাপ্রেশন নিয়ে যেতে হয়। তারও একটা অসুবিধা আছে, যদি সাপ্রেস করে রাখা হয় আমাদের ইমিউন সিস্টেমকে, তাহলে বাকি যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো ইন জেনারেল আমাদের বডিতে কিছু করতে পারছিল না, ও কি তারা কিন্তু এসে তখন খুব ইজিলি বডিতে ডিজিজ তৈরি করতে পারবে। সব দিকেই সমস্যা। আচ্ছা, তো কি কি বললাম যে একটা হচ্ছে ইনেট, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা ভাইরাস বা ব্যাকটেরিয়াটা ইনভেড করার পরে আমাদের বডিতে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে বুঝে জেনে সেই রকম
ডিফেন্স আমাদের বডিতে নেওয়া হচ্ছে। তো ইনেট কি? ইনেট হচ্ছে কিন্তু আমাদের নন স্পেসিফিক, ইনবর্ন। ইনেট কিন্তু দেখে না যে সে কিরকম বা কত বড় বা কত ছোট বা তার গায়ে কি কি মলিকিউল রয়েছে, কি কি প্রোটিন আছে, অত কিছু দেখে না। ইনেট দেখে যে ও ফরেন পার্টিকেল গিয়ে দরম করে মেরে দেবে, ঠিক আছে। আর অ্যাকোয়ার্ড হচ্ছে না প্যাথোজেন স্পেসিফিক, ও আগে জানবে বুঝবে যে কতটা দরকার। হুম। তো সেরকম মেমোরি তৈরি করে রাখবে। তো যেরকম ভাইরাস বা ব্যাকটেরিয়া আসবে, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া কি কি প্রোটিন রয়েছে, সে কতটা বেশি ইনফেক্ট করতে পারে, সবকিছু দেখে শুনে তার এগেনস্টে কিন্তু সেরকম অ্যাকশন নেবে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে। আচ্ছা, হুম, এবার আসছে হচ্ছে অ্যান্টিবডি স্ট্রাকচারের মধ্যে। অ্যান্টিবডি স্ট্রাকচারে কিন্তু দুটো লাইট চেন থাকে, দুটো হেভি চেন থাকে, ঠিক আছে। ফটো দিচ্ছি, দুটো লাইট চেন আর দুটো হেভি চেন। লাইট চেনের সাথে হেভি চেনটা কিন্তু ডাইসালফাইড বন্ড দিয়ে অ্যাটাচ থাকে। দেখো এখানে একটা ডাইসালফাইড বন্ড, এখানে আর একটা ডাইসালফাইড বন্ড। এই যে ছোট ছোট গুলো, ছোট ছোট যে দাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে লাইট চেন। আর লম্বা ওয়াই শেপ যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে আমাদের হেভি চেন। আর দুটো হেভি চেন একে অপরের সাথে কিন্তু দুখানা ডাইসালফাইড বন্ড দিয়ে অ্যাটাচ থাকে, ঠিক আছে, বোঝা গেল। আর আর অ্যান্টিবডির মাথার যে রিজিয়নটা আছে, এই যে রিজিয়নটা, এটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। অ্যান্টিজেন মানে যে ভাইরাস বা ব্যাকটেরিয়াটা বা প্যাথোজেনটা আমাদের বডিতে এন্টার করেছে। তো এই যে রিজিয়নটা রয়েছে, সেই এই রিজিয়ন দুটো দিয়ে কিন্তু ও সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে কিন্তু বাইন্ড করতে পারে। ওকে, বেশ। এবার আসছি হচ্ছে অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ইমিউনিটির একটা কন্ট্রাস্ট। তো অ্যাক্টিভ ইমিউনিটিতে কি হয় না, আমাদের বডিতে যখন কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকলো, আমাদের বডি কিন্তু নিজে নিজেই তাদের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। এবং যেহেতু নিজে নিজে তৈরি করা একটা মেমোরি তৈরি হয়, তাই জন্য কিন্তু এটা লং টার্ম এফেক্ট আমাদের বডির মধ্যে দেখতে পাওয়া যায়। যেটা কি করে তৈরি করা হয় না, মেনলি ভ্যাকসিনের থ্রু দিয়ে। যখন কি করা হয় না, ভ্যাকসিনটাকে মেরে বা হিট দিয়ে সেটাকে অকেজো করে আমাদের বডির মধ্যে ইনজেক্ট করা হয়। আমাদের বডির মধ্যে গিয়ে কি করছে, ওদের যেহেতু কার্যক্ষমতাটা কমে গেছে বা বন্ধ হয়ে গেছে, তাই জন্য ওরা কিন্তু ডিজিজটা তৈরি করতে পারবে না, ডিজিজ স্প্রেড করতে পারবে না। কিন্তু আমাদের বডি দেখবে ওদেরকে অ্যাজ আ ফরেন পার্টিকেল হিসেবে, একটা ব্যাকটেরিয়া হিসেবেই দেখবে। তখন কি করবে না, তার এগেনস্টে ইমিউনিটি তৈরি করবে, তার এগেনস্টে মেমোরি সেল তৈরি করবে। তার ফলে কি হবে, যখন ইন ফিউচার সত্যি সত্যি করে যখন সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াটা আমাদের বডির মধ্যে আসবে, তখন কিন্তু রোগ তৈরি করতে পারবে না, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু আমাদের ছোট থেকে যে ভ্যাকসিন গুলো দেওয়া হয়, এই কারণের জন্যই কিন্তু দেওয়া হয়। আচ্ছা, আর প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে যখন আমরা রেডিমেড অ্যান্টিবডি একদম তৈরি করেই দিচ্ছি, তখন কি হবে না, সেটা শর্ট লিভড হবে, কারণ কোনো মেমোরি সেল তৈরি হচ্ছে না। কিন্তু কি হয় না, অ্যাক্টিভ ইমিউনিটি যখন আমরা বডিকে নিজেকে অ্যালাউ করছি যে অ্যান্টিবডি তৈরি করার জন্য, তখন কি হয় না, অনেকটা সময় লেগে যায়, তাই তো। তো ওই জন্য যখন ভ্যাকসিন নেওয়ার আগে যদি কোনো রোগ হয়ে যায়, তখন কিন্তু সেই রোগটা সারতে সময় লাগে প্রথমবার, ঠিক আছে। কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে আমরা আগে থেকে অ্যান্টিবডি তৈরি করাই দিয়ে দিচ্ছি। তাহলে বডিতে যখনই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে দেখবে, তখনই সঙ্গে সঙ্গে অ্যাকশন করতে পারবে। কি করে দেওয়া হয় না, অ্যান্টিটক্সিন, যেটাকে স্নেক ভেনামের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়। হুম। তারপর ম্যাটার্নাল আইজিএ, আইজিজি, এগুলো কিন্তু অ্যাজ আ প্যাসিভ ইমিউনিটি কিন্তু বডিতে কাজ করে। ম্যাটার্নাল আইজিএ, আইজিজি দুটোই আমাদের মাদারের থেকে চাইল্ডের মধ্যে ট্রান্সমিটেড হয়। আচ্ছা, ভ্যাকসিনেশন আর ইমিউনাইজেশনটা বললাম যে লাইভ অ্যাটেনিউটেড বা ইনঅ্যাক্টিভেটেড, বা যদি মেরে দেওয়া হয়, বা ওর কোনো একটা প্রোটিন পার্টিকেল আমি নিয়ে নিলাম, হুম, বা কোনো একটা রিকম্বিনেন্ট তৈরি করলাম, ঠিক আছে। তো এই সমস্ত পদ্ধতিতে কিন্তু আমি ভ্যাকসিন তৈরি করতে পারি, যেটার জন্য আলটিমেটলি আমাদের বডিতে কিন্তু একটা মেমোরি তৈরি হয়ে যাচ্ছে সেই প্যাথোজেনটার এগেনস্টে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি হচ্ছে আমাদের এইডস এর মধ্যে। এইডস এর ফুল ফর্মটা কি, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। নামটার মধ্যেই আছে আমাদের ইমিউন সিস্টেমের ডেফিসিয়েন্সি হচ্ছে, ঠিক আছে। কার জন্য হয় না, এইচআইভি ভাইরাসের জন্য, ঠিক আছে। এটা একটা হচ্ছে রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস মানে হচ্ছে যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে। তো রেট্রোভাইরাস
উইথ আরএনএ জিনোম অ্যান্ড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তো আমাদের এইডস যে ভাইরাসটা রয়েছে সেখানে কিন্তু আমাদের বাইরে দুটো লিপিড বাইলেয়ার থাকে আর ভেতরেও ক্যাপসুল থাকে। তো একদম বাইরে যে লিপিডটা রয়েছে সেখানে কিন্তু দেখো এরকম স্টিকের মাথায় একটা গোল্লা 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 করে পুরো চারিদিকে কিন্তু ছড়িয়ে আছে। তো একদম যে মুন্ডিটা আছে সেই মুন্ডিটা তৈরি হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন GP120 দিয়ে, ঠিক আছে, GP120 দিয়ে। আর যে ডান্ডিটা আছে সেটা তৈরি হয় হচ্ছে GP41 দিয়ে, ঠিক আছে। তারপরে যে ভেতরে যে ক্যাপসিডটা রয়েছে সেটাও কিন্তু ডাবল লেয়ার। যে বাইরের যে ক্যাপসিডটা সেটা তৈরি হয় হচ্ছে প্রোটিন P18 দিয়ে, আর ভেতরেরটা তৈরি হয় হচ্ছে প্রোটিন P24 দিয়ে। আর যে একদম কোরে কি থাকে না, দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থাকে, ঠিক আছে। তার সাথে থাকে হচ্ছে আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা থাকে বলে ওর যে আরএনএ আছে সেই আরএনএ থেকে কিন্তু ও ডিএনএ তৈরি করতে পারে। এবার ডিএনএ তৈরি করার কি দরকার, আমাদের বডিতে যদি ওকে ইনফেক্ট করতে হয় তাহলে আমাদের বডিতে সেলের মধ্যে তো ডিএনএ আছে, কিন্তু সেই ডিএনএ এর সাথে যদি ওর নিজের যে জেনেটিক মেটেরিয়াল আছে সেটাকে যদি মিক্স আপ করতে হয় তাহলে ওকেও ডিএনএ বানাতে হবে। তাই জন্য আরএনএ থেকে ও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে কিন্তু ও আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে যখন ও আমাদের সেলকে ইনফেক্ট করছে। কি করে ট্রান্সমিটেড হয় না, সেক্সুয়াল কন্ট্যাক্টের থ্রু, ইনফেক্টেড নিডলের থেকে, বা যদি যাতে ব্লাড ট্রান্সফিউশন করতে ডায়ালিসিস যাদের চলে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বা প্লাসেন্টা থ্রু দিয়েও কিন্তু মাদারের থেকে চাইল্ডে এটা ট্রান্সফার হতে পারে। তো 5 থেকে 10 বছর কিন্তু এটা ইনকিউবেশন, মানে সিমটম কিন্তু 5 থেকে 10 বছর হয়তো দেখালোই না, কারণ হয়তো এইডস মানে ইনফেক্টেড হয়ে রয়েছে কিন্তু কোনো সিমটম দেখালো না। তো অত লং টার্ম যেহেতু কোনো সিমটম দেখায় না, তার জন্য কি হয় না, ও কিন্তু প্রচুর মানুষকে ইনফেক্ট করে দিতে পারে ওর অজান্তেই, ঠিক আছে। তো ও কি করে না, যে ম্যাক্রোফাজ রয়েছে আর হেল্পার টি সেল রয়েছে, সেই হেল্পার টি সেলকে কিন্তু ও ইনফেক্ট করে দেয়। তার জন্য কি হয় না, টি হেল্পার সেল কিন্তু ডিস্ট্রয় হতে শুরু করে, যার জন্য হয় হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি, ঠিক আছে। আমাদের ইমিউন সিস্টেম কিন্তু আস্তে আস্তে কমজোর হতে শুরু করে দেয়। তার জন্য কি হয় না, অপরচুনিস্টিক ইনফেকশন কজ ডেথ। তার জন্য কি হয়, যে ইনফেকশন গুলো ইন জেনারেল অতটা ফেটাল হতে পারতো না আমাদের জন্য, সেই ডিজিজ গুলো কিন্তু খুব সহজে আমাদের শরীরের মধ্যে তৈরি হতে শুরু করবে। তো আর কিসের সাহায্যে আমরা টেস্ট করতে পারি না, এলাইজা টেস্ট করে আমরা জানতে পারি যে এইডস আছে কি নেই। তো যখন এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ কি করলো, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, এই ছবিটা দেওয়া আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ কি করলো না, আমাদের যে নর্মাল সেল রয়েছে সেই নর্মাল সেলের মধ্যে নিজের জেনেটিক কন্টেন্টটাকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরেও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে কি করলো, আরএনএ থেকে ডিএনএ তৈরি করলো। সেই ডিএনএটাকে ও ইন্টিগ্রেজ এনজাইমের সাহায্যে, ওর মধ্যে কিন্তু ইন্টিগ্রেজ এনজাইমটাও থাকে, ইন্টিগ্রেজ এনজাইমের সাহায্যে কি করে না, যে জেনেটিক মেটেরিয়ালটা আমাদের সেলের মধ্যে রয়েছে সেই জেনেটিক মেটেরিয়ালের সাথে কিন্তু ওর নিজের জেনেটিক মেটেরিয়ালটাকে ফিউজ করে দেয়। ফিউজ করে দেওয়ার জন্য কি হবে, যখন আমাদের সেল ইন জেনারেল ডিভাইড করবে তখন যে আমাদের যেটা ফিউজ করে দিয়েছে, যে রেট্রোভাইরাসটা ফিউজ করে দিয়েছে সেটা তার সাথে ডিভাইডেড হয়ে যাবে। তখন কি হবে না, আমাদের সেল ডিভিশন যত হতে থাকবে তত কিন্তু আমাদের নিজেদের বডির মধ্যেই সেই ডিজিজটা স্প্রেড হতে থাকবে, ঠিক আছে। এই ডিজিজটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সেরকম ট্রিটমেন্ট কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। আচ্ছা, এবার আসছি হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের প্রবলেমটা কি না, আমাদের যে বডিতে সেল ডিভিশন যে মেকানিজমটা আছে, মাইটোসিস মিওসিস নিশ্চয়ই আমরা পড়েছি। তো সেল ডিভিশনটা কিন্তু আনকন্ট্রোলড হয়ে যায়, আমাদের কিন্তু বডির মধ্যে কোনো রেগুলেশন কাজ করে না সেল কতটা কোন জায়গাতে সেল ডিভিশন করা দরকার, ঠিক আছে। তার জন্য কি হয় না, যে কন্টাক্ট ইনহিবিশন সেটা কিন্তু ছেড়ে যায়, মানে আমাদের মেমব্রেনের সাথে কিন্তু সেল আর অ্যাটাচ থাকে না, ও কিন্তু সেখান থেকে রিলিজ আউট হয়ে যায়, ঠিক আছে। কন্টাক্ট ইনহিবিশন কিন্তু ওর মধ্যে দেখতে পাওয়া যায় না। সেল যদি দেখা হয় যে সেল যথেষ্ট পরিমাণে সেখানে প্রেজেন্ট, তাহলে কন্টাক্ট ইনহিবিশনের জন্য কি হয় না, নতুন করে সেল ডিভাইড হয় না। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে কি হয় না, কোনো যেহেতু কন্টাক্ট ইনহিবিশন থাকে না, তাই জন্য কিন্তু ওর নিউমারাস অ্যামাউন্ট অফ আনকন্ট্রোলড সেল ডিভিশন কিন্তু ও করতে শুরু করে দেয়। আর কি হয় না, মেটাস্ট্যাসিস বলে, যখন সেল নিজের
জায়গা থেকে আহ খুলে খুলে বেরিয়ে চলে যাচ্ছে, কোনো রকম অ্যাটাচমেন্ট থাকছে না একটা সেলের থেকে আরেকটা সেলে, তখন সেটাকে বলা হয়েছে মেটাস্ট্যাসিস। ও কিন্তু সারা বডিতে কিন্তু ঘুরতে শুরু করবে, বিভিন্ন অর্গানে গিয়ে কিন্তু ও লাম্প তৈরি করবে, ঠিক আছে? তো বিভিন্ন নোডুলস তৈরি করতে পারে, লাম্প তৈরি করতে পারে, নতুন করে যে টিউমার ফর্মেশন করতে পারে, এগুলো কিন্তু ওই জন্য হয়। ফার্স্ট অফ অল আনকন্ট্রোলড সেল ডিভিশন হচ্ছে, সেকেন্ড কিন্তু মেটাস্টাসিস হচ্ছে, কারণ আমাদের সারা বডির মধ্যে কিন্তু ওই সেলগুলো যে ক্যান্সার সেলগুলো, সেগুলো কিন্তু সারা বডির মধ্যে আমাদের স্প্রেড হতে শুরু করে দিচ্ছে। তো টিউমার দুটো টাইপের হয়, একটা হচ্ছে বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার মানে হচ্ছে যখন টিউমার তৈরি হলো, লাম্প অফ সেল তৈরি হলো, কিন্তু সেটা আমাদের বডির মধ্যে আর কোথাও স্প্রেড করলো না, ওটা ওইখানেই রইলো, তখন কিন্তু ও ক্যান্সার কজ করে না। কারণ যেখানকার প্রবলেমটা, ও সেখানেই রয়ে গেল, ও কাউকে কোনো ক্ষতি করলো না। আনকন্ট্রোল সেল ডিভিশন হলো, লাম্প তৈরি হলো, কিন্তু ও কোনো ক্ষতি করলো না। আর ম্যালিগন্যান্টে কি হয় না, সেলগুলো ছেড়ে ছেড়ে বেরিয়ে কিন্তু আরো যত অর্গান রয়েছে সেখানে গিয়ে কিন্তু ও ইনভেড করতে শুরু করে দেয়, সেই অর্গানগুলোর মধ্যেও কিন্তু সেল ডিভাইড করতে শুরু করে দেয়। আরেকটা কি হয় না, অ্যানজিওজেনেসিস বলে, ক্যান্সার সেলে তো যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে যাতে ও নিজের নিউট্রিশন পেতে পারে, তাই জন্য কিন্তু ও নিজেদের জন্য ব্লাড ভেসেল পর্যন্ত তৈরি করে নেয়। হ্যাঁ, এতটা খতরনাক। তো এটাকে বলা হয় হচ্ছে অ্যানজিওজেনেসিস, ও নিজেদের জন্যই ব্লাড ভেসেল তৈরি করে ফেলছে। আর মানে কিভাবে আমরা এটাকে ডায়াগনোজ করতে পারি? তো ফিজিক্যাল হচ্ছে, সরি, ডায়াগনোজ বলার পর কিভাবে কিসের জন্য হতে পারে না, আমাদের এক্স-রে যদি খুব ফ্রিকুয়েন্ট এক্স-রে করা হয়, তাহলে কি হবে, আমাদের সেলের উপর তো স্ট্রেস পড়ছে, চাপ পড়ছে, রে আসছে তো আমাদের বডির উপরে। তো সেই চাপের জন্য বা আমাদের যে ইউভি রেডিয়েশন আছে, এর জন্য বলে তো সানস্ক্রিন মাখতে, বেশি রোদের মধ্যে না থাকতে। তো এই যে এক্স-রে আছে, ইউভি রে আছে, এগুলোর জন্য আমাদের বডির যে সেল রয়েছে, সেই সেলগুলোর মধ্যে কিন্তু স্ট্রেস পড়ার জন্য তাদের মধ্যে সেল ডিভিশন যে মেকানিজমটা, সেগুলো কিন্তু নষ্ট হতে শুরু করে দেয়। কেমিক্যাল কি, আমরা যখন দেখি যে চারপাশে যে অ্যাড দেয় যে স্মোকিং, স্মোকিং বলো, তারপরে অ্যালকোহল ড্রিঙ্ক করা বলো, এক্সেসিভ অ্যালকোহল ড্রিঙ্ক করা, এগুলোর জন্য কিন্তু আমাদের বডিতে ক্যান্সার দেখা যায়। ভাইরাল কি না, অঙ্কোজেনিক যে ভাইরাস আছে, সেই অঙ্কোজেনিক ভাইরাস থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। ডিটেকশন কি দিয়ে ডিটেক্ট করতে পারি না, বায়োপসি, রেডিওগ্রাফি, সিটি, এমআরআই, অ্যান্টিবডি ট্যাগিং, এত কিছু দিয়ে কিন্তু আমরা ক্যান্সার ডিটেকশন করতে পারি। ট্রিটমেন্ট কি, ফার্স্ট যে মানে ম্যাক্সিমাম যে ট্রিটমেন্টটা ফলো আপ করা হয় সেটা হচ্ছে আমাদের কেমোথেরাপি আর রেডিয়েশন। এটা দিয়ে কি হয় না, যে সেলগুলো আছে সেই সেলগুলোকে টার্গেট করে করে সেলগুলোকে একদম নষ্ট করে দেওয়া হয়, যাতে ও আর নতুন করে ডিভাইড না করে, স্প্রেড না করতে পারে। কিন্তু কি হয় না, যখন থার্ড স্টেজে চলে যায়, তখন আর কিন্তু সারা শরীরে এত বেশি পরিমাণে ছড়িয়ে যায়, সেখানে কিন্তু আর ট্যাগ করে সেই সেলগুলোকে মারা পসিবল হয় না। তাই জন্য কিন্তু যত দেরি হয়ে যায়, তত কিন্তু আমাদের সেটাকে রিকভার করতে তত সমস্যা হয়, ঠিক আছে? আর ইমিউনোথেরাপি কি না, আলফা ইন্টারফেরনের সাহায্যে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো এগুলো অনেক, প্রথম কথা কস্টলি, তারপরে যত তাড়াতাড়ি আমাদের ডিটেকশন হবে, তত তাড়াতাড়ি আমাদের রিকভার করার পসিবিলিটি বাড়বে, যত দেরি হয়ে যাবে তত কিন্তু রিকভার আমাদের বডি আর করতে পারবে না, যতই আমরা ট্রিটমেন্ট শুরু করে দিই, ঠিক আছে? হয়তো আমাদের লাইফ স্প্যান বাড়তে পারে, কিন্তু তার জন্য কিন্তু প্রপার বডি রিকভার কখনো হবে না। আচ্ছা, এবার আসছে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগস, যেটা আমাদের সোসাইটির মধ্যে আহ চলে আর কি, যেটার জন্য অ্যাবিউজ হয় বা অ্যাডিকশন হয়। ফার্স্ট হচ্ছে ওপিওয়েডস। ওপিওয়েডস কোত্থেকে তৈরি হয় না, পপি প্লান্ট থেকে। পপি প্লান্ট থেকে কিন্তু ওপিওয়েডস তৈরি হয়, যেরকম হিরোইন, তারপরে মরফিন, ঠিক আছে? এগুলো কিসে করে মানুষ নেয় না, ইনজেকশন বা স্নটিং এর সাহায্যে, নাকে করে পাউডার নিয়ে নিল, হ্যাঁ। এরকম ভাবে কি হয় না, যে আমাদের বডির যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ফাংশনটা রয়েছে, যেভাবে সেগুলোকে খুব স্লো করে দেয়, খুব লুজ করে দেয়, যার জন্য কি হয় না, কিছু সীমিত সময়ের জন্য মানুষের মনে হয় যেন তারা খুব রিলিফে আছে, খুব শান্তিতে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বডির নার্ভাস সিস্টেমে প্রচন্ড বাজে ভাবে এগুলো ক্ষতি করে। তাই জন্য কিন্তু এগুলো মানুষকে বলে যে ফ্রেশ মাইন্ডে থাকতে চেষ্টা করতে, যাতে এগুলোর মধ্যে অ্যাডিকশন না হয়। মানুষ কি করে না, এগুলো ফার্স্টে ট্রাই করার জন্য শুরু করে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় ট্রাই করতে করতে কিন্তু তারা কনস্ট্যান্টলি অ্যাডিক্টেড হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে এগুলো ছাড়ানো খুব, তাদের
প্রথম কথা তো তাদের ফিজিওলজিক্যাল কন্ডিশন খুব খারাপ হতে শুরু করে, যেহেতু এটা নার্ভাস সিস্টেমের উপর ডাইরেক্ট এফেক্ট করছে। তো নার্ভাস সিস্টেম প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তারপর আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তো যখন এগুলো তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হয়, তখন কিন্তু বডিতে খুব বাজেভাবে এফেক্ট করে। তাই জন্য মানুষকে বলা হয় যে যাতে এগুলোর ইনফ্লুয়েন্সে মানুষ চট করে না আসে, বন্ধুদের সাথে মেলামেশা করতে, কোনো কিছু প্রবলেম হলে সেটা আলোচনা করে সর্ট আউট করার চেষ্টা করতে। এই সমস্ত যে ড্রাগস গুলো রয়েছে, যেগুলোর জন্য আমাদের নেশা হয় বা আমাদের একটা টেম্পোরারি রিলিফ হিসাবে আমাদের মনে হয় যে টেম্পোরারি রিলিফ পাচ্ছি, সেগুলোর থেকে যাতে যতটা সম্ভব দূরে থাকা যায়, যতটা সম্ভব কি একদমই দূরে থাকা উচিত এগুলোর থেকে। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের ক্যানাবিনয়েডস। ক্যানাবিনয়েডস কোথা থেকে পাওয়া যায়? না, ক্যানাবিস স্যাটিভা থেকে। কি কি তৈরি হয়? না, ম্যারিওয়ানা, চারাস, হারিশ, গাঞ্জা, এগুলো ক্যানাবিনয়েডস এর আন্ডারে পড়ছে। এগুলো ইনটেক কি করে করে? না, নিঃশ্বাসের সাহায্যে বা ওরাল ডাইরেক্ট ইনজেস্ট করতে পারে। এ কি করে? না, আমাদের কার্ডিওভাস্কুলার যে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু এফেক্ট করে। এটা আমাদেরকে একটু বোঝানোর কিছু নেই, আমি জাস্ট টেবিলটা রিড আউট করছি। তো এই ইনফরমেশন গুলো আমি একটা চার্ট হিসেবে তৈরি করে দিয়েছি, যাতে প্যারাগ্রাফ পড়ে মনে রাখতে তো অসুবিধা হয়। তাই জন্য এই চার্টটা দেখে যেন পুরো নামগুলো যাতে মাথার মধ্যে থেকে যায়। নেক্সট হচ্ছে আমাদের কোকা অ্যালকালয়েড, যেটা পাওয়া যায় হচ্ছে কোকা প্ল্যান্ট থেকে, যেখান থেকে কোকেন তৈরি হয়। দেখেছি আমরা কোকেন স্মাগলিং হচ্ছে এদিক ওদিক, এয়ারপোর্টে ধরা পড়ে। তো এটা ওই নিঃশ্বাসের মাধ্যমে নাকে জোরে করে টেনে নিয়ে এই পাউডার গুলো, যত রকম পাউডার মেটেরিয়াল আছে ততগুলো কিন্তু ওইভাবে নেয়। হ্যাঁ, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে সেগুলোতে কিন্তু এফেক্ট করে। প্লাস আমার যদি বেশি অ্যামাউন্টে নিয়ে নেয়, তখন কিন্তু হ্যালুসিনেট করতে শুরু করে দেয়, তখন কিন্তু যে ভিশন রয়েছে সেগুলো ইম্পেয়ার হতে শুরু করে দেয়। হ্যালোসিনোজেন হচ্ছে এখানে অ্যাট্রোপা, বেলাডোনা আর ডাটুরা, এখান থেকে তৈরি হয় হচ্ছে আমাদের হ্যালোসিনোজেন্স। কি করেন? হ্যালোসিনেশনস করায়, আর বিভিন্ন রকম রিচুয়ালেও ব্যবহার করা হয়। আর যে প্রেসক্রিপশন ড্রাগস আছে, যেগুলো মিস ইউজ করার জন্য আমাদের যে এই অ্যাবিউজ গুলো হয়, সেগুলো হচ্ছে কি? না, বারবিচুরেটস, অ্যামফেটামাইন্স, বেনজোডায়াজিপাইনস, ঠিক আছে? এগুলো ওরালি ইনটেক করা হয়। আর মেন্টাল ইলনেস ট্রিটমেন্টের জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়। আর আদার্স যেগুলো আছে টোবাকো প্লান্ট, যেগুলোর মধ্যে নিকোটিন থাকে, তো নিকোটিনের জন্য কি হয়? না, যে স্মোকিং আছে, চিউইং স্টাফ আছে, টোবাকো অনেকে যে পাতাগুলো আছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু নিকোটিন সিক্রিট আউট হয়। নিকোটিন সিক্রিট আউট হওয়ার জন্য কিন্তু আমাদের কি হয়? না, যে হার্ট রেট আছে সে হার্ট রেট বাড়তে শুরু করে দেয়, এবং ক্যান্সার কিন্তু এখান থেকে হতে পারে যদি প্রলং টাইমের জন্য কেউ এগুলো ইনটেক করে। আচ্ছা, এবার আসি সাইড এফেক্টে। সাইড এফেক্ট আমি তখনই চারটা বলার সময় বললাম যে ফিজিক্যাল কি কি প্রবলেম হতে পারে। আমাদের যে ড্রিঙ্কিং যদি কেউ করে, অ্যালকোহল ড্রিঙ্কিং করে অনেক লং টাইমের জন্য, তখন কিন্তু লিভার ড্যামেজ হবে, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে সেগুলোর অবস্থা খারাপ হতে শুরু করবে, আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে সেখানে সমস্যা দেখা দেবে। সাইকোলজিক্যাল কি? সাইকোলজিক্যাল ক্ষেত্রে কি হয়? যেহেতু মানুষ দেখে যে একটা টেম্পোরারি রিলিফ হচ্ছে, তখন কিন্তু সেটা আস্তে আস্তে একটা অ্যাডিকশনের মধ্যে কিন্তু কনভার্টেড হয়ে যায়। তখন কিন্তু মানুষ ওই ড্রাগ গুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাদের যে সোসাইটাল কন্ডিশন আছে, মেন্টাল কন্ডিশন আছে, সেগুলোর থেকে টেম্পোরারি রিলিফ পাওয়ার জন্য। আর যদি তাদেরকে সেগুলো ইনজেস্ট করতে না দেওয়া হয়, যেগুলো তাদেরকে নেশা ছাড়ানোর জন্য যখন ব্যবস্থা করা হয়, রিহ্যাবে পাঠানো হয়, তখন যদি তারা সেই প্রোডাক্ট গুলো না ইনহেল করতে পারে বা না ইনটেক করতে পারে, তখন কিন্তু তাদের মধ্যে অ্যাগ্রেশন দেখতে পাওয়া যায়। আর সোশ্যাল কি? তারা কিন্তু আশেপাশের যে মানুষজন আছে সোসাইটি থেকে কিন্তু আইসোলেটেড হয়ে যায়, তারা অনেক রকম ক্রাইম করতে পারে রাগের মাথায় বা অ্যাগ্রেশনের মাথায়। আর ইকোনমিক বার্ডেন, মানে তাদের যদি মানে ইকোনমিক কন্ডিশন খারাপও থাকে, তখন তারা এদিক ওদিক থেকে ধার নিয়েও কিন্তু তখন চেষ্টা করবে যাতে তারা সেই জায়গাটা ফুলফিল করতে পারে, তারা যাতে সেই ড্রাগ গুলো পারচেস করতে পারে, ইউজ করতে পারে। আর কি হয়েছে? রিপিটেড ইউজ লিডস টু টলারেন্স, অ্যাডিকশন অ্যান্ড উইথড্রয়াল সিনড্রোম, যেটা আমি বললাম যে অ্যাংজাইটি হতে পারে, নশিয়া হতে পারে, তার সাথে ডিপ্রেশনও হতে পারে। আচ্ছা, এবার আসছে হচ্ছে ইউজ ইন স্পোর্টস। স্পোর্টস এর ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টেরয়েডস গুলো রয়েছে, সেই স্টেরয়েডস গুলো কিন্তু ব্যবহার করা হয় কি? আর নার্কোটিক্স মিস ইউজড ফর দ্য পারফরমেন্স এনহান্সমেন্ট। পারফরমেন্স কে বেটার করার জন্য কিন্তু অনেক সময় অনেকে ড্রাগস নেয়, তার জন্য কি হয়? না, হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। তার ক্ষেত্রে কি হয়? না, যখন স্পোর্টস এর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ড্রাগ গুলো মিস ইউজ করে কিন্তু অনেকে
স্পোর্টস এর মধ্যে কি বলবো, যে পারফরমেন্স বেটার করার চেষ্টা করছে। আচ্ছা, ফিমেলদের মধ্যে কি হয় না, ম্যাসকিউলিনাইজেশন হতে পারে, ভয়েস চেঞ্জ হতে পারে, হিরসুটিজম হতে পারে। মেলস এর মধ্যে কি হবে না, টেস্টিকুলার শ্রিঙ্কেজ হতে পারে, ছোট হয়ে যেতে পারে, প্লাস ব্রেস্ট এনহান্সমেন্ট কিন্তু হতে পারে। ঠিক আছে, এনলার্জমেন্ট কিন্তু হতে পারে। আচ্ছা, এবার কি করে আমরা এই ড্রাগ অ্যাবিউজ কে প্রিভেন্ট করতে পারি? পিয়ার প্রেসার যদি আমরা নিজেদের মানে আশেপাশে যারা আছে তারা কি করছে সেটা না দেখে যদি আমরা নিজের পারফরমেন্সটাকে শুধুমাত্র বিচার করি, নিজেকে শুধুমাত্র বেটার করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনেকটা মেন্টালি রিলিফ পাবো। তার সাথে কি না, এডুকেট অ্যাডোলেন্সেস, যখন আমাদের এই বয়সটা আছে, তখন যদি আমরা জানি যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা আমাদের লং টার্মে শরীরের ক্ষতি করতে পারে, কোনটা অ্যাকচুয়ালি আমাদের রিলিফ দিচ্ছে না, এই ইনফরমেশনটা যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আমরা ওই ড্রাগের কন্ট্যাক্ট থেকে কিন্তু অনেকটা দূরে থাকতে পারবো। তার সাথে যদি মনে হয় যে মেন্টাল স্ট্রেস হচ্ছে, কারোর সাথে কথা বলা দরকার, তার জন্য রয়েছে কিন্তু বিভিন্ন রকমের কাউন্সিলিং, বিভিন্ন রকম গ্রুপ কমিউনিকেশন, সেগুলো কিন্তু মানুষকে অনেকটা মেন্টালি রিলিফ দেয়। তাছাড়া মনিটর ওয়ার্নিং সাইন্স, যেরকম আমরা যদি নিজেদেরকে নিজে মনিটর করি যে কোনো একটা নিয়ে খুব টেনসড আছে, কোনো কিছু নিয়ে খুব স্ট্রেসড আছে, তার জন্য একাডেমিক নাম্বার কমে যাচ্ছে, বন্ধুদের থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছে, বা হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদেরকে কাউন্সিলিং করানো উচিত, বন্ধুদের সাথে বেশি করে মেশা উচিত, নাকি আমাদের এই ড্রাগ গুলো ইউজ করা উচিত। এগুলো কিন্তু একদম আমাদের বাদ দিয়ে রাখা উচিত। যতটা পারা যায় নিজেদেরকে সোশ্যালাইজ করা দরকার, ঠিক আছে। আর যদি শেষ মুহূর্তে মনে হয় যে না একদমই পারা যাচ্ছে না, তখন কিন্তু যে সাইকোলজিস্ট আছে তাদের কাছে কিন্তু আমাদের হেল্প চাওয়া উচিত। তারা কিন্তু বিভিন্ন রকম থেরাপি করে, আলোচনা করে, বিভিন্ন রকম মেডিকেশন দিয়ে কিন্তু তোমাদেরকে প্রপার ওয়েতে তোমাদের মেন্টাল কন্ডিশন ঠিক রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাচটার কথা আমি অলরেডি মেনশন করে দিয়েছি। তো আমি আরো আরো একবার রেখে দিয়েছি, যদি তোমরা কেউ মিস আউট করে থাকো আমাদের এই ইনফরমেশনটা, তো যারা যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু চটপট আমাদের এই ব্যাচে জয়েন হয়ে যাক, কারণ ক্লাস একবার শুরু হয়ে গেলে তখন কিন্তু যদি ব্যাকলগ থেকে যায় সেগুলো ক্লিয়ার আপ করতে অনেকটা সময় লেগে যাবে। তাই জন্য আমার মনে হয় প্রথম থেকে ক্লাস কন্টিনিউ করাটা দরকার, যদি প্রপার ওয়েতে পুরো সিলেবাস কমপ্লিট করতে হয়, ঠিকঠাক মতন রিভিশন করতে হয়। ওকে। আচ্ছা, তো আমাদেরকে তোমরা ফেসবুকে, টেলিগ্রামে বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর আমি তো বললাম টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যেতে পারো, আমি ক্লাসের পিডিএফটা কিন্তু সেখানে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে।